কিভাবে ভাবলে আমি তোমায় এমনই ছেড়ে দেবো? আমার জীবনের প্রথম অনুরাগের অনুভূতি তুমি। যেমন তুমি হুট করেই আমার জীবনে আগমন ঘটিয়েছ, ঠিক তেমনি আমিও তোমার জীবনের নিজের আধিপত্যকে প্রতিষ্ঠা করলাম। মেয়ে দেখতে এসেই বিয়ে করলাম। মাকে বোঝালাম, কাজের জন্য অপেক্ষা করলাম, শুধুই তোমার ওই বিস্ময়ের রূপ দেখব বলে। কিন্তু এখানে এসে দেখি মেয়ে তো বিরহে দেবদাসী। আতিকার কোমরে হ্যাচকা টান মিলিয়ে নিজের সাথেই মিশিয়ে ফেলল আহিল। আতিকা কেঁপে উঠল, মুখ ধরফর করছে তার। এতক্ষণ যার বিরহে কাতর ছিল মন, এখন তার ছোঁয়াতেই শরীর কেমন কেমন করছে। আহিল ঝুঁকে পড়ে আতিকার মুখের কাছে, সামনের চুল কানের পিছে গুজে দিয়ে আতিকার গালে আলতো হাতের স্পর্শ করতে আতিকা নত জানু হয়ে যায়। ঠোঁট নাড়িয়ে কাপা কণ্ঠে বলে, ছাড়ো না আমায় বাজেলো, আমায় কাঁদিয়ে কষ্ট দিয়ে এখন আদিককে তো দেখাতে এসেছে। আদর দিয়ে সব পুষিয়ে দেবো। ঘোর লাগা কণ্ঠ আতিকার কানে আসতেই আতিকা চোখ খিচিয়ে বন্ধ করে। কান গরম হয়ে উঠেছে। আহিলের পাঞ্জাবি অক্রিয় ধরল। আতিকার অমন মুভমেন্ট অত্যন্ত সূক্ষ্মভাবে উপভোগ করলো আহিল। কিছুই করলাম না, তাতেই এত নার্ভাস? এই নার্ভাসনেস সত্যি প্রকাশ পাওয়ার আগে চলো 2 রাকাত নামাজ আদায় করি। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করলো রিফাত। রাত প্রায় 11টা। খাওয়ার নেই, এখন শুধুই ক্লেশ মুক্ত একটা ঘুম দরকার। সব কিছুর মাঝে রুমে চোখ বুলালো, ব্যাগ সোফায় রাখলো। হুট করে কিছু একটা নেই এমন অনুভূতি রিফাতকে আঁকড়ে ধরলো। হুট করে মস্তিষ্ক চাপ দিল, হিয়ানা। হ্যাঁ, হিয়ানা কোথায় সে? কিছুক্ষণ পর রিফাতের আজকে সকালের কথা মনে পড়ল। রাগ সম্বরণ না করতে পেরে মেয়ের ওপর করা তার ক্রুদ্ধ ব্যবহারের কথা স্মরণে আসলো। চোখ মুখ কুচকে এক হাত কোমরে রেখে অন্য হাতের বৃদ্ধ আঙ্গুল কপালে ঘষল সে। চোখের চশমা খুলে টি টেবিলে রাখলো। ততপর দ্রুত গতিতে বেরিয়ে গেল রুম থেকে। ফাঁকা রুমে দম বন্ধ লাগছে তার। কিছু দিনের মধ্যে মেয়েটার অস্তিত্ব রিফাতের অভ্যাসে পরিণত হয়েছে। চোখ দুটো বিদ্রোহ করে বলছে, হিয়ানাকে দেখতে চাই। তবে কি মেয়েটা রিফাতের হৃদয়ে গ্রাস করেছে? না না, একদম না। মেয়েটা শুধুই তার দায়িত্ব। তবে এই অস্থিরতা কিসের? প্রশ্ন মনের কোণে চেপে রাখলো। পদচারণ দ্রুত, এদিকে সেদিকে তাকিয়ে ইয়ানাকে খুঁজল। কোথাও বাদ নেই। শেষে এগিয়ে ইয়ানার রুমের দরজা ধাক্কাতেই তা খুলে গেল। আর সোজা চোখের সামনেই দেখা মিলল সেই কাঙ্ক্ষিত মানুষটার। শিথিল হলো অন্তর। চেয়ারে বসে পড়ার টেবিলের ওপর মাথা রেখে আরামে ঘুমাচ্ছে ইয়ানা। ছোট্ট জারের মধ্যে ছোট্ট গোলফিশ আরামে চড়ে বেড়াচ্ছে। মেয়েটার পায়ের কাছে মিশে বসে লেজ দুলায়। রিফাতকে দেখা মাত্র ধীরে সুস্থে রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে যায় রিফাত। দীর্ঘশ্বাস ছাড়লো। হেঁটে ইয়ানার কাছে গিয়ে মেয়েটার দিকে তাকালো। চোখের কোণ এখনো ভিজে, ঠোঁট ফুলে ঘুমাচ্ছে, চুল খসে পড়েছে শুভ্র মুখে। রিফাতের কি হলো হুট করে কোলে তুলে নিল ইয়ানাকে। মেয়েটাও প্রশস্ত বুকে লুটিয়ে পড়ল। ধীর পায়ে হেঁটে নিজের রুমে প্রবেশ করে বিছানায় শুয়ে দিল ইয়ানাকে। এরই মধ্যে রিফাত দ্রুত ফ্রেশ হয়ে এলো। ভেরানো দরজায় কেউ নক করলো। ঘড়িতে তখন 11:40। কে এলো এখন? দরজা খুলতেই দেখলো ইয়ামিন বেগম দাঁড়িয়ে, হাতে ট্রে ঢাকা দেওয়া। রিফাত কিছু বলার আগেই তিনি বললেন, এত রাতে বিরক্ত করতে চাইনি বাবা, আসলে মেয়েটা সকাল থেকে সেরকম কিছু খায়নি, বুঝিয়ে ধমক দিয়েও লাভ হয়নি, রাতের খাবারটাও খেলো না। তোমায় ওকে আনতে দেখলাম তাই খাবারটা নিয়ে এলাম। একটু ওকে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দিবে বাবা? কিছুদিন আগেই কিছুদিন আগেই জ্বর থেকে উঠলো, এখন না খেয়ে ঘুমালে যদি শরীর খারাপ করে। সমস্ত কথা শুনেই রিফাত একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ইয়ানাকে কোলে নিয়ে আসার দৃশ্য ইয়ামিন বেগম দেখেছেন। কথাটা বুঝতে পেরেই রিফাত খানিক লজ্জিত হলো। হ্যাঁ, আমি ওকে খাইয়ে দেব খালাম্মা, আপনি চিন্তা করবেন না। ইয়াসমিন বেগম হাসল, ট্রে রিফাতের হাতে তুলে দেয়। রিফাতের মাথায় হাত রেখে মুচকি হেসে বলে, আমার দেখে 10 বছরের রিপাত আজ এত বড় হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে। আমার একমাত্র সম্পদ তোমার হাতে তুলে দিয়ে আমি ভীষণ খুশি, চিন্তামুক্ত। আমার দোয়া সবসময় তোমাদের সাথে। রিফাত মৃদু হাসল। অনেকদিন পর কেউ মাথায় হাত রেখে দোয়া দিল। ব্যাপারটা অন্যান্য।
দরজা বন্ধ করে টেবিলে খাবার রাখলো। হিয়ানার দিকে তাকালো। এবার মেয়েটাকে জাগাতে হবে। গুড নাইট ওয়াইফি। কোলবালিশের অভ্যাস দ্রুত দূর করতে হবে। বিবাহিত পুরুষ হয়ে অবিবাহিতদের মতো রাত পার করছি, আর সময় দিচ্ছি অপর পাশের রূপসীকে। খুব জলদি দেখতে চাই তোমায়, আরও একবার ছুতে চাই মিসেস আতিকা হেল শেখ। মেসেজটা দেখা মাত্রই আতিকার গাল দুটো লাল হয়ে আসে। ফোনটা চট জলদি বালিশের তলায় রেখে মুখ গুজে দেয় সেই বালিশে। ইস, এই লজ্জা সে রাখবে কোথায়? মনে পড়ে যায় আজকের মধুর স্মৃতি। নামাজ আদায় করে আতিকা সবেই বসেছে সোফায়। আহিল দোয়া শেষ করেই আচমকা আতিকার কোমর আঁকড়ে ধরে দাঁড় করায় সম্মুখে। আনমনা আতিকা চমকে উঠল, চিত্তরঞ্জন হলো। কিছু সময় নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে আপাদ মস্তক বড় করে পাঞ্জাবির পকেট থেকে বের করলো ছোট্ট ডায়মন্ডের নোজপিন। আলতো হাতে তা পরিয়ে দিল আতিকার নাকে। ততপর আতিকাকে আয়নার সামনে দাঁড় করিয়ে তার কোমর আঁকড়ে ধরে থুতনি রাখে আতিকার কাঁধে। আলতো স্বরে বলল, নাও, পারফেক্ট, একদম বউ বউ লাগছে, আমার বউ। কাঙ্ক্ষিত বউ শব্দটি আতিকার মনে সৃষ্টি করলো এক অজানা সুখ। লজ্জায় মাথা নত করে ফেলল সে। লাজুকলতায় ভর করেছে আতিকার মুখমণ্ডল। ঠোঁটের কোণে থাকা সূক্ষ্ম মিষ্টি হাসিটা চোখে এড়ল না আহিলে। ভাবতেই ভালো লাগছে। সামনে রমণী তার, শুধুই তার, একান্ত তারই। চোখ গেল আতিকার কানের পাতায়, কালো কুচকুচে তিল, যা অতিরিক্ত মাত্রায় আকর্ষণ করলো আহিলকে। ছুঁয়ে দিতে মন চাইছে সেই আকর্ষণকারী তিলটাকে। আহিলের আঁখি জোড়ায় নেমে এলো ঘোর। নিজের প্রিয়তমাকে সামনে পেয়ে একটুখানি ছুঁয়ে দেওয়ার বাসনা কার না হয়? আর এই ছুঁয়ে দেওয়ার দোষ নয়। আহিল আতিকাকে সামনে ফেরালো, হাত উঠিয়ে মেয়েটার থুতনি ধরে নত মস্তিষ্কে সোজা করলো। চোখে চোখ রাখার সাহস আতিকার নেই, তাই মাথা উঁচু করে থাকলেও চোখ নামিয়ে রেখেছে। কিন্তু তা ঠিক আহিলের পছন্দ হলো না। গমগমে স্বরে বলল, তাকাও আমার দিকে আতিকা, এতটা কুৎসিত তো আমি নই যে আমার দিকে তাকানোও যাবে না। আহিলের কথা মনে লাগলো আতিকার। চোখ তুলে তাকাই আহিলের দিকে, দেখে লোকটা মিটিমিটি হাসছে। সেই হাসির মধ্যে রয়েছে দুষ্টুমি। হয়তো জানতো এরকম কথায় আতিকা তাকাবেই। ছুতে চাই তোমায়, পাবো অনুমতি? আতিকা যেন লজ্জায় মিশে যাবে মাটিতে। বুক ধক করে উঠছে তার, হাত পা কেমন অসাড় হয়ে আসছে। আহিল এটা প্রশ্ন করলো নাকি তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মারার এক চেষ্টা? মুখ থেকে একটু টু শব্দ বার করলো না আতিকা। চোখ বন্ধ করে আছে সে। আহিল এই নীরবতাকে সম্মতি হিসেবে মেনে নিল। খুবই সংগোপনে নিজের ঠোঁট ছোঁয়ালো আতিকার কানে সেই কাঙ্ক্ষিত তীরে। ততপর আবার তাকালো আতিকার পানে। মেয়েটি শক্ত করে শাড়ির আঁচল চেপে ধরে আছে, তা দেখে আহিল মুচকি হাসলো। ততপর চোখ গেল তার মায়াবিনীর কাপা কাপা ঠোঁটের উপর। উত্তেজনা কাজ করলো আহিলের মাঝে। পবিত্র ছোঁয়ায় দেরি কিসের? মাথা নোয়ালো, আলতো ভঙ্গিতেই নিজের অধর মিশিয়ে ফেললো আতিকার কম্পনরত ঠোঁটে। সময় নিল চুম্বনে। গাঢ় রং ধারণ করেছে সেই চুমু। নিজের জীবনের প্রথমবার কোনো নারীকে এত কাছ থেকে ছুঁয়ে দিচ্ছে আহিল। আর আতিকাও এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া এত কাছ থেকে পাচ্ছে। আতিকা খামচে ধরেছে আহিলের মুখের কাছের পাঞ্জাবি। কোমর বন্ধ দৃঢ় হলো। আঙ্গুলের শক্ত ভাঁজে রয়েছে আতিকার নরম দেহ। সময় বহিল নিজের মতো। কপালে কপাল ঠেকালো আহিল। দুজনেই বেশ হাঁপাচ্ছে, প্রশ্বাস টানছে দ্রুততার সাথে। কিছু সময় পর আহিল তাকালো আতিকের মুখশ্রীর দিকে। গাল দুটো আস্ত টমেটো লাগছে। ঠোঁট চেপে হাসলো। জড়িয়ে ধরলো আতিকাকে নিজের বুকের সাথে। চেপে ধরলো আতিকার মস্তিষ্ক। আতিকাও চুপ করে শুনতে লাগলো তার প্রিয় মানুষের হৃদস্পন্দন। আহিল লাগামহীনভাবে বলল কিছু কথা। তোমার মা, মানে আমার শাশুড়ি মা, আজ আমায় এখানেই থাকার রিকোয়েস্ট করেছে। কিন্তু বিশ্বাস করো আতিকা, আমি যদি আজ রাতে এখানে থেকে যাই তাহলে আমি প্রতি রজনীতে তোমাকে চাইব। যেহেতু তোমার পরীক্ষার পর আমাদের আনুষ্ঠানিক বিয়ে, তারপর তোমায় ঘরে তুলব নিজের, ততদিনে এই আশা আমার দ্বারা করো না। রোজ আসবো জামাই আদর খেতে, নিজেও আদর করে যাবো আমার এই ছোট্ট বউটাকে, আর তার আদরের আশায় আমি থাকবো। আজ আসি। আই উইল সি ইউ সুন। কথাটা বলেই আতিকার কপালে টিপলি একটা চুমু এঁকে দিয়েই বেরিয়ে গেল আহিল রুম থেকে।
আদিকার মা বাবা বড় ভাই সবাই তাকে জোর করেও থামাতে পারেনি। খুবই নম্র ভদ্রতার সাথে তাদের বলে গেছে সে আবার আসবে। এদিকে আতিকা মিমুর কি বলে গেল লোকটা তাকে। 10 মিনিট ধরে রাফি শুধুই অপলক দৃষ্টিতেই চেয়ে রয়েছে নিদ্রায় নিমজ্জিত ইয়ানাকে। পাশে টেবিলে রাখা খাবারের প্লেটের দিকে একবার তাকিয়ে রুদ্ধশ্বাস ছাড়ল। এতক্ষণ সে ভাবছিল ইয়ানাকে জাগ্রত করবে কিভাবে। চশমা নাকের টকা হইতে তর্জনী আঙ্গুল দিয়ে ওপর দিকে ঠেলে উঠে দাঁড়ালো। ইয়ানার পাশে বসে তার মাথায় হাত রাখলো রিফাত। একবার আওয়াজ দিল হালতো কণ্ঠে, ডিনার করবে, ওঠো। ইয়ানা সে তো যেন বেহুশ। রিফাত মৃদু শ্বাস ছাড়ে। ততপর ইয়ানার কাঁধে হাত রেখে বেশ জড়িয়ে ঝাঁকায় মেয়েটাকে। এবার মিহিভাবে তাকায় ইয়ানা, ঠোঁট উল্টিয়ে ঘুমের ঘোরে বলে, আমার স্বপ্নেও এসে হাজির বদ লোক। জান বলছি, আমার স্বপ্নে আপনার প্রবেশ নিষেধ। রিফাত যেন আকাশ থেকে পড়ল। খোলা চোখে স্বপ্ন দেখছে নাকি মেয়েটা? কারণ ইয়ানা হালকাভাবে চোখ খুলে তার দিকেই তাকিয়ে আছে। তবে কি ইয়ানা ঘুমের ঘোরে কি স্বপ্ন ভাবছে? রিফাত হালকা ধমকে সুরে বলল, এই ইডিয়েট, খোলা চোখে স্বপ্ন দেখছো? ওঠো, ডিনার করবে। ইয়ানা এবার ভ্যাঁ করে কেঁদে ওঠে। অশ্রুহীনা কান্না যাকে বলে। রিফাত ভড়কে যায়। ইয়ানা অভিযোগের মিশ্রণে ঠোঁট কাঁপিয়ে বলে, স্বপ্নেও এসে বকছে, সবসময় ধমক দেয় আমাকে, কথা বলবো না। আজ সকালে আমায় ভুল বুঝে বলেছেন, বাজে আপনি ভীষণ রকম নির্দয়। এতক্ষণে রিফাত বুঝতে পারে মেয়েটা তার উপর অভিমান করেছে, তীব্র অভিমান। তাই তো রিফাতকে স্বপ্নেও কল্পনা করতে চাইছে না সে। এখন রিফাতের বেশ মজা লাগছে। অবশ্য অন্তরের কোথাও অনুশোচনাও কাজ করছে। আজ সারাদিন শুধুই মেয়েটাকে নিয়েই ভেবেছে। দীর্ঘশ্বাস ফেলেছে নিজের উপর। পলক ফেলতে সর্বক্ষণ ইয়ানার অশ্রুসিক্ত নয়ন করুণায় ভরপুর মুখশ্রী ভেসে উঠেছে। রিফাত সময় অপচয় না করে ইয়ানাকে বাচ্চাদের মতো করে তুলে কোলে বসিয়ে নিল নিজে। মেয়েটার এইরকম বাচ্চা সুলভ আচরণ রিফাতকে আঁকড়িয়ে ধরেছে। এখন শুধু মেয়েটাকে কোনো রকম খাওয়াতে পারলেই কাজ হয়। ছাড়ুন আমায়। ইয়ানা ঠোঁট উল্টিয়ে রিফাতের বুকে গুতা মেরে বলল কথাটি। তুমি চাও আমি তোমার স্বপ্ন থেকে বেরিয়ে যাই, তাই তো? ইয়ানা মাথা চাকায়, মানে সে চায়। রিফাত বলে, তাহলে আমি যা বলবো তাই করতে হবে। করলে চলে যাবেন। হ্যাঁ, এখন আমি তোমায় খাইয়ে দেবো আর তুমি ভালো মেয়েদের মতো করে খেয়ে নেবে, ওকে? ইয়ানা মাথা চাকায়। ততপর ইয়ানাকে বিছানায় বসিয়ে প্লেটের ভাত মেখে ইয়ানাকে খাইয়ে দিতে থাকে। মেয়েটা বসে বসে ঘুমাচ্ছে আর ধীরে সুস্থে ভাত চিবোচ্ছে। মাঝে মাঝে আবার চোখ খুলে সামনে রিফাতকে দেখছে। খাবার খাওয়ার মধ্যেই বারবার এসে উঠছে মেয়েটা। পানি খেয়ে লাভ হচ্ছে না। খাওয়ানো শেষ করে রিফাত হাত ধুতে যায়। এসে দেখে ইয়ানা বসা অবস্থায় বালিশে কপাল ঠেকিয়ে ঘুমাচ্ছে। তা দেখে রিফাত মৃদু হেসে মাম হাতের আঙ্গুলগুলো কপালে ঘষে। রিফাত ড্রয়ার থেকে একটা কাশির সিরাপের বোতল বের করে। ততপর মেজারমেন্ট করা সেই ছোট্ট কাপে ওষুধ ঢেলে ইয়ানার পাশে বসে। এক হাতেই ইয়ানাকে আগলিয়ে বলে, ইয়ানা, ইয়ানা, এই ওষুধ খেয়ে নাও, তারপর ঘুমিয়েছ। ইয়ানা এবার পুরোপুরি চোখ খুলেই তাকালো রিফাতের দিকে। ততপর পাশে রাখা সেই সিরাপের বোতলের দিকে নাক কুচকে মুখে উচ্চারিত করলো, এইটুকু ওষুধে কি হবে? কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ইয়ানা সিরাপের বোতল ছো মুড়ে নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতল খালি করে দিল। এদিকে রিফাত আহমক পড়ে গেল। চোখ বড় আকার ধারণ করেছে তার, চোয়াল খানিক ঝুঁকে গেছে। হিয়ানার পাগলামি দেখে এসে নিথর বাক্যহীন। এরপর কি হবে তা ভেবেই রিফাতের মাথায় হাত। ঘড়িতে তখন রাত প্রায় 12:30। সোফায় বসে আছে রিফাত, শান্ত দৃষ্টি তার বিছানার উপর বাবু হয়ে বসে থাকা ইয়ানার পানে। মেয়েটা প্রায় 15 মিনিট ধরে রিফাতের দিকে তাকিয়ে আছে আর মিটি মিটি হাসছে। চোখে তীব্র ঘোর ইয়ানার, মাঝে মধ্যেই আবার ভ্রু নাচে রিফাতকে বিব্রত করছে সে। রিফাত এর রাগে নাক লাল হয়ে আছে। মনে হচ্ছে মেয়েটাকে ধরে আছাড় দিতে, কিন্তু সে নিরুপায়। মেয়েটার ঘোর যতক্ষণ না কাটবে তার হাত বাঁধা। ইথানল, কাশির সিরাপ এবং টনিক গুলিতে ব্যবহৃত হয়, কারণ এটি একটি খুব ভালো দ্রাবক। ইথানল হলো একটি জৈব রাসায়নিক যৌগ। এটি রাসায়নিক
সহ একটি সাধারণ অ্যালকোহল গুগলের সাহায্যে। তাই পুরো সিরাপ এর সাথে খাওয়ায় হিয়ানার নেশায় বিভোর হয়ে গিয়েছে। হিয়ানা এবার রিফাতের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দুষ্টু হাসে। রিফাত ভরকে যায়, ইয়া আল্লাহ! বলেই বাম হাত কপালে ঠেকায়। হিয়ানা এবার বিছানা ছেড়ে ধীর পায়ে হেঁটে আসে রিফাতের কাছে। রিফাতের একদম সামনে রাখা টি টেবিলের ওপরে বসে পড়ে আর ঘোর লাগা মিটিমিটি দৃষ্টিতে রিফাতের চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এদিকে রিফাত রীতিমতো ঘামছে। ইয়ানার এরকম চাহনি, মুভমেন্ট আর কামও নয়। ইয়ানা হুট করেই হাত বাড়িয়ে রিফাতের চোখের চশমা খুলে নেয়। রিফাত হকচকিয়ে যায়। কিছু বলতে নিলে তার আগে ইয়ানা ধীর আওয়াজে বলে, আপনার চোখগুলো এরকম কেন? কেমন? ইয়ানার ওরকম কথায় রিফাত কৌতূহলিত হয়ে ওঠে, তাই চট করে জিজ্ঞাসা করে, বিপজ্জনক। নিষ্ঠুর 1 সেকেন্ড আমার কনফিউজ করে দেয়। এই চশমার ফাঁক দিয়ে যখন আপনি আমার দিকে তাকান, আমার অন্তর তুলে ওঠে। আচ্ছা, আপনি এত সুন্দর কেন? প্রথম মেয়ের কথাগুলো অত্যন্ত নমনীয় স্বরে বললেও শেষের কথাটি ইয়ানা বাচ্চাদের মতো করেই বলে ওঠে। মীরার মধ্যে পড়ে যায় রিফাত। এদিকে সেদিকে চোখ ফেরায় সে। একটা অস্থির অবস্থার শিকার হয় রিফাত। তার ওপরে ইয়ানার ঘোর লাগা দৃষ্টি সব মিলিয়ে যেন কাহিল অবস্থা ছেলেটার। হিয়ানা এখনও তার দিকেই তাকিয়ে আছে উত্তরের আশায়। রিফাত বুড়ো আঙ্গুল কপালে ঘষে, গলা ছিঁড়ে বলে, ইয়ানা, ঘুমাবে। চল, রাত হয়েছে অনেক। কথাটি বলেই রিফাত সোফা থেকে উঠতে নেবে কি তার আগেই ইয়ানা ঝট করিয়ে রিফাতের কোলে বসে পড়ে। ততপর রিফাতের ডান হাত নিজের বুকের বাঁ পাশে কিছুটা উপরে চেপে ধরে। ঠোঁট ফুলে কাঁদো কাঁদো সুরে বলে, এখানে আঘাত করেছেন আমায় আপনি। দয়াহীন পুরুষ, আমার উপর কি আপনার একটু মায়া হয় না? অভিমান করেছি আমি। রিফাত এবার ভালোভাবে তাকায় ইয়ানার পানি। এতক্ষণে মেয়েটাকে পর্যবেক্ষণ করলো সে। সাদা ঘেরওয়ালা চুড়িদার, প্লাজো, কোলা লম্বা চুল লুটপুটি খাচ্ছে পিঠে, কপালে এসেও আঁচড়ে পড়েছে কিছু বেবি হেয়ার। এই সময় মেয়েটাকে রিফাতের কাছে অত্যাধিক আদুরে মায়াময় লাগছে। নেশাগ্রস্ত চোখ মুখ। আজ সকালের বিষয় নিয়ে ইয়ানা অত্যাধিক শান্তহীন। ঘোরের মধ্যেও তার অভিযোগের প্রকাশ পাচ্ছে রিফাত। রিফাতের জন্য অভিযোগে ভরপুর হিয়ানার অন্তর। রিফাতও মেয়েটাকে আঁকড়ে ধরে। তারও অনুশোচনা হচ্ছে। মেয়েটার রাগ ভাঙানো উচিত। নিজের বাঁধনে বন্দিনী বানিয়ে ফেললো মেয়েটাকে। রিফাত এক হাত উঠিয়ে হিয়ানার গালে রাখলো আদুরি ভঙ্গিতে। হিয়ানার গালেই নিজের পুরো আঙ্গুল স্লাইড করতে করতে বলল, কিভাবে অভিমান কমবে? হিয়ানা এবার ঠোঁট কামড়িয়ে হাসলো। দুষ্টু ভঙ্গিতে বলল, নিচে দেখান। কি? আপনার নাচ দেখবো, নিচে দেখান। রেডিং পয়েন্ট দেবো আপনাকে। জিতে গেলে মিশির বেবি হলে তাকে আপনাকে গিফট করব। রিফাত যেন ঠাস করে বেরিয়ে এলো ঘোরের মধ্যে থেকে। দিয়ে আহম্মক বনে গেল ছেলেটা। রূপ কুচকালো রিফাত। তার চোখ মুখের ভঙ্গি বলে দিচ্ছে সে ইয়ানার এহেন কথায় অত্যাধিক বিস্মিত। লাইক সিরিয়াসলি মেয়েটা রিফাতকে নিচে দেখাতে বলছে। রিফাত দীর্ঘ শ্বাস ফেলে পাশে তাকায়। ইয়ানা তখনও রিফাতের দিকেই তাকিয়ে হাসছে। রিফাত যেন আর থাকতে পারে না ইয়ানার দিকে ফিরে সেও হেসে দেয়। রিফাতের হাসি দেখে ইয়ানা অত্যাধিক অবাক হওয়ার ভঙ্গিতে রিফাতের মুখের সামনে ঝুঁকে যায়। ঘাড় বাঁকিয়ে কিউট একটা স্মাইল দিয়ে বলে, আল্লাহ, আপনি হাসতেও পারেন? কেন পারি না? জানেন না ছেলেদের এরকম সুন্দর হতে নেই? এটা পাপ, ঘোর অপরাধ, শাস্তির যোগ্য আপনি। কেমন শাস্তি? শাস্তি হলো আপনি হাসতে পারবেন না। হাসলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। ইয়ানার এই কথায় রিফাত আরও প্রস্তর হেসে উঠল। ইয়ানা ঠোঁট ফুলিয়ে বসে, অতপর মুখ কালো করে বলল, আপনি রিফাতকে চেনেন? একদম আপনার মতন দেখতে, কিন্তু সে হাসে না, কেমন রাক্ষসের মতন গম্ভীর হয়ে থাকে। মনে হয় বাণী ছাড়া কাঁচা চিবিয়ে খাবে আমায়। প্রণহীন পুরুষ একটা। ইয়ানার কথা শুনে রিফাত রীতিমতো অবাক। মেয়েটা জানেও না যে সে কি বলে গেল এতক্ষণ। ইয়ানার এদিকে কোনো হেলদোল নেই। সে আপন মনে রিফাতের বিরুদ্ধে অভিযোগ জাহির করছে। রিফাত এবার ইয়ানাকে ধূপ করে সোফায় বসে ফেলে হাত দুটো আটকে ধরল। ঝুঁকে গেল ইয়ানার মুখের কাছে। রিফাতের এহেন কাণ্ডে ইয়ানা কিছুটা চমকে উঠল। ভরকে গেল মেয়েটা।
মাসুম ফেস বানিয়ে রিফাতের দিকেই তাকিয়ে আছে। রিফাতের উষ্ণ নিঃশ্বাস ইয়ানার মুখে চোখে আছড়িয়ে পড়ছে। ইয়ানা বাড়িয়ে বাড়িয়ে পলক ফেলে দেখছে তার সামনে সুদর্শন পুরুষটাকে, যে কিনা তার পানি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবার বলো, কি বললে? আমি কি রাক্ষস, আনরোমান্টিক? উহুম, উহুম, আমি কিছুই বলিনি। তাই? ইয়ানা কিছুটা সময় নিস্তব্ধ থেকে পিছন দিকে চোখ এবং ভ্রু দ্বারা ইশারা করে বলল। ওই যে দাদু। রিফাতও ফট করে পিছনে ফিরে তাকাতেই ইয়ানা জোরে হেসে উঠল। এক ঝটকায় রিফাতের কাছ থেকে নিজেকে মুক্ত করে বিছানার কাছে চলে গেল। সহসা রিফাত নিশ্চিত মেয়েটা তাকে বোকা বানালো। রিফাত নিজেরও মনে মনে বকল, এত রাতে দাদু কোথা থেকে আসবে সেটাও তার ভাবা উচিত ছিল। এদিকে ইয়ানা রিফাতকে বোকা বানিয়ে বেশ মজা পেয়েছে, তাই তো গালে হাত রেখে হেসেই চলেছে। পিঠে হাত চেপে বলল, বুদ্ধ ডাক্তার সাহেব। তবে রে। সোফা থেকে হাওয়ার বেগে ছুটে আসলো রিফাত। ইয়ানাও কম যায় নাকি? রিফাতের কাছে ধরা না দেওয়ার জন্য পালাতে থাকলো। রিফাতও ইয়ানাকে ধরার জন্য তার পিছনে ছুটলো। পুরো রুম জুড়ে তারা এক প্রকার বাচ্চাদের মতো ছুটাছুটি লাগিয়ে দিয়েছে। সাথে কক্ষ মেতে উঠেছে দুই নর নারীর হাসির গুঞ্জনে। বিছানা, সোফা, টি টেবিল এর চতুর্দিকে ইয়ানা পাক খাচ্ছে, সাথে রিফাতও। ইয়ানার মাঝে মধ্যে জিভ ভাঙ্গায় তো আবার বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, পারবেন না ধরতে? রিফাতও চ্যালেঞ্জ একসেপ্ট করে। সেই ইয়ানাকে ধরে দম নেবে, কিন্তু ইয়ানা নিজের চিকন নরম শরীর নিয়ে এদিক ওদিক গলে গলেও রিফাতের জন্য তা মুশকিল হয়ে পড়ছে। রিফাত কোমরে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল। মাথায় বুদ্ধি খেলে গেল। ঠোঁট বাঁকিয়ে জোর গলায় বলল, ইয়ানা, ককরোচ। পা থেমে গেল ইয়ানার। ভয়ে কানে হাত দিয়ে চিৎকার করে বলল, কোথায়? ককরোচ বাঁচান। রিফাত বাঁকা হেসে ইয়ানার কাছে ধেয়ে গেল। মেয়েটাকে তুলেই বিছানায় ফেলে হাত দুটো সাথে চেপে ধরলো বিছানায়। ইয়ানার ছোট্ট শরীর এখন রিফাতের প্রশস্ত দেহের নিচে। হুট করেই এরকম হওয়ায় ইয়ানা সজোরে নিঃশ্বাস ফেলছে। মুখের ওঠা নামা ক্রমশ বেড়েই চলেছে। ইয়ানার কপালের ওপর এসে হাজির হলো বেহায়া ক্রেশ। রিফাত ঠোঁট কামড়িয়ে হাসলো। ফু মেরে কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিয়ে ইয়ানার উদ্দেশ্যে লো ভয়েসে বলল, এবার কোথায় পালাবে? ইয়ানা ঠোঁট ফুলিয়ে কিছু বলতে নিলে রিফাত তার অধরে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলে, চুপ। অনেক বলেছ আর আমি শুনেছি। পাগলামি করেছ আর আমি দেখেছি। এখন আমি যা করব তা চুপচাপ অনুভব করবে। রিফাতের অন্তরের কোন সৃষ্টি হলো উথাল পাথাল ঢেউ। এক অজানা অনুভূতিরা হানা দিয়েছে তার হৃদয় মাজারে। নেশাগ্রস্ত ইয়ানা মিটমিট করে তাকিয়ে আছে রিফাতের পানে। রিফাত যেন কোনো এক ঘোরের মাঝেই চলে গিয়েছে। নেশাহীন মাতাল লাগছে নিজেকে। শির দ্বারা বেয়ে বেয়ে চলছে শীতল শিহরণ। বাইরের ঠান্ডা হাওয়া রুমকে শীতল করে তুলছে। বেশ কিছুক্ষণ রিফাত তাকিয়ে থাকলো ইয়ানার মুখপানে। হলদেরি ফর্সা মুখশ্রী, মাসুম স্বরূপ, মায়ায় ভরা চেহারা, কাজল কালো চোখ। এই সুহাসিনী যেন আজ রিফাতকে বড্ড টানছে। মেয়েটা তার অর্ধাঙ্গিনী। পবিত্র বন্ধনের একটা টান আছে না? হিয়ানাকে শুধুই নিজের দায়িত্ব ভাবা রিফাতের মস্তিষ্ক আজ এখন এই মুহূর্তে পুরোই অন্তরের বিরুদ্ধে। এদিকে ইয়ানা নীরব। এক নেশার মাঝেও সে অনুভব করতে পারছে রিফাতের দুধর্ষ চাহনি, যা ইয়ানার ছোট্ট হৃদয়কে সিক্ত করে তুলছে, উন্মুত করালো। কিয়ৎকাল যেতেও এমন কিছু ঘটল যা ইয়ানাকে কাঁপিয়ে তুলল। গলা শুকিয়ে গেছে মেয়েটার। রিফাতের পুরুষালী ওষ্ঠ ছোঁয়া তার গলদেশকে আবৃত করে ফেলেছে। ছোট ছোট মৃদু শুকিয়ে হারিয়ে যাচ্ছে ইয়ানা। শরীর নেতিয়ে পড়ছে। তার হাতের কবজি রিফাত খুব সংকোপনে কৌশলে চেপে ধরে আছে বিছানার সাথে। হালকা মিষ্টি মধুর ব্যথা যুক্ত চুমুতে ভরিয়ে দিচ্ছে রিফাত ইয়ানার কৃপা বন্ধন। আজ রিফাত নিজের মাঝেই নেই। মৃদু ব্যথায় অর্ধনাদ করে উঠল ইয়ানা। এই ছোঁয়া তার জন্য একদম নব। ইয়ানা নিজেকে সরিয়ে নিতে চাইলে রিফাত তা দিল না। শক্ত করে নিজের অধীনে রাখলো ইয়ানার নরম দেহটাকে। বেসামাল ছোঁয়ায় ভরিয়ে দিতে লাগলো ইয়ানার গৃহাদেশ। সেকেন্ড পেরোলো, অতিবাহিত হলো মিনিটও। রিফাত মাথা তুলেই ইয়ানার দিকে তাকাতেই দেখলো মেয়েটা চোখ বন্ধ করে আছে। নরম গোলাপি ঠোঁট দুটো কেঁপে চলেছে অবিরাম।
রিফাত পারল না নিজেকে সামনে রাখতে, টুপ করে একটা চুমু এঁটে দিল সেই গোলাপি পাপড়ি জোড়ায়। ততপর আবার মুখ গুজে দিল গলায়। আমি ঘুমোবো। অত্যন্ত সূক্ষ্ম সুরে কাপা কণ্ঠে কোনো রকম কথাটি উচ্চারণ করলো ইয়ানা, কিন্তু তা রিফাতের কান পর্যন্ত পৌঁছালো কি না সেটা বোঝাই যায়নি, কারণ রিফাত তখনও ইয়ানার মাঝেই বিলীন। অনেকটা সময় চলে যাওয়ার পর শোনা গেল মেয়েটার ভারী নিঃশ্বাসের শব্দ। রিফাত দেখলো ইয়ানা ঘুমিয়ে সাগরে তলিয়ে গিয়েছে। রিফাত উঠে ইয়ানাকে ভালোভাবেই শুইয়ে দিল, গায়ে চাদর চাপিয়ে কপালে চুমু দিয়ে বেড সাইড টেবিল থেকে নিজের ফোন নিয়ে ব্যালকনিতেই চলে গেল। ঘড়িতে তখন সকাল 7:30। নতুন দিনের সূচনার সাথে পরীক্ষার দিন এগিয়ে আসার আহ্বান। পড়ার টেবিলে বসে আছে আলেয়া, হাতে একটা ডেইরি মিল্কের প্যাকেট। মাঝে মধ্যেই দাঁত বসাচ্ছে চকলেটের ওপর, আর হেসে উঠছে আনমনে। মনে পড়ছে কাল রাতের কথা। কাল রাতে ডিনার এর পর্ব শেষে হাসি ঠাট্টা ইয়ার্কিতে কাটলো প্রায় অনেকটা সময়। অনেক দিন পর আফিয়াকে কাছে পেয়ে আলিয়া নিজের গল্পের ছুরি খুলে বসেছে। সে যেন প্রায় ভুলেই বসেছে তার পরীক্ষার চিন্তা। আফিয়া হাফিজ এর আপন বোন, সাংসারিক জীবনে অত্যাধিক মেতে থাকার কারণে বাপের বাড়ি এসেছে প্রায় 6 মাস পর। আফিয়ার কোলে জুড়ে আছে একটা 2.5 বছরের শিশু কন্যা, নাম সামিয়া। আফিয়া আর আলিয়া মিলে বসেছে তাদের গল্পের সমাহার নিয়ে। ইয়ানাকেও তারা বেশ মিস করছে। এখন 3 বোন এক জায়গায় হলে বাড়ি মাথায় করে রাখতো। আলিয়া যখন থেকেই এসেছে হাফিজি তার সাথে একটা কথাও বলেনি, শুধু দূরে বসে চোখের তাড়না মেটাতে ব্যস্ত সে। অনেকদিন পর এই প্রাণ খোলা মায়াবিনীকে নিজের চোখের সামনে দেখছে। আলিয়াও আফিয়ার কথার মাঝে হাফসা বেগম বলে উঠলেন, জানিস আলেয়া, তোর আফিয়া আপি 2 মাসে প্রেগনেন্ট। তোকে খালা ডাকার জন্য আরও একজন আসছে। কথাটা বলেই তিনি চলে গেলেন। এদিকে আলিয়ার চোখ ছকছক করে উঠল। বাচ্চা তার বরাবরই পছন্দ, আর নবজাতক শিশুদের সে জীবন্ত পুতুল বলে দাবি করে। কি সুন্দর ছোট ছোট হাত পা, নরম ছোট্ট তুলতুলে দেহ। হাতে নিলেই মনে হয় পুতুলটি ব্যথা পাবে কিংবা হাতের মাঝ থেকে পড়ে যাবে। আলিয়া আফিয়ার গাল টেনে বলল, সত্যি আপি, আমি আবার খালা হব? আফিয়াও আলিয়ার নাক টেনে বলে, কিন্তু আপি, তুমি প্রেগনেন্ট কিভাবে হলে? অত্যাধিক কৌতূহল নিয়ে প্রশ্ন করলো আলিয়া। এই প্রশ্নের মাঝে মধ্যেই তার মাথায় বাড়ি দেয়। সে জানতো ছাদে উঠে চোখ বন্ধ করে 2 হাত তুলে আল্লাহর কাছে বেবি চাইলে তা পাওয়াই যায়। সেই আশায় অনেকবার ছাদে উঠে এই টেকনিক ব্যবহার করেছে সে, কিন্তু প্রতি মুহূর্তেই বিফলে গেছে। তাই আজ এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতেই চাইল না সে আজ জেনেই ছাড়বে, তার কৌতূহল আজ মিটাতেই ছাড়বে। অন্যদিকে আলিয়ার কথায় লজ্জায় সাথে ভিমড়ি খেলো আফিয়া। এদিকে সেদিক তাকিয়ে দেখলো কেউ নেই তো, নাহলে মারাত্মক লজ্জায় পড়তে হবে তার। এদিকে দূরে সিঙ্গেল সোফায় বসা হাফিজ আলিয়ার কথা স্পষ্ট শুনতে পেল। সেটা বিষম খেয়ে কাশতে আরম্ভ করলো। কি খাতারনাক মেয়ে! হাফসা বেগম দৌড়ে পানি দিলেন ছেলেকে, মাথায় হাত বুলিয়ে দিলেন। আলিয়া কিছু বলতে নিলে পিছন থেকে তার কাপড় ধরে টেনে দেয় সামিয়া। তুতলানো বাক্যে বলেই, আজও আলিয়া তার প্রশ্নের উত্তরহীনা থেকেই গেল। সব ভুলেই আলিয়া ছুটল সামিয়ার পিছে। দুজনেই খিলখিলিয়ে হাসছে, প্রাণ খোলা তাদের হাসি। সামিয়ার পিছে দৌড়ানোর এক পর্যায়ে আলিয়া ধাক্কা খায় টেবিলের সাথে। আহ শব্দ করে পিঠের বাম দিক চেপে ধরে সে। টেবিলের কোণ লেগেছে পেটে। এদিকে আলিয়ার আহাজারি কানে আসার সাথে সাথেই হাফিজ ছুটে আলিয়ার পিছনে দাঁড়ায়। সেও হাত বাড়িয়ে আলিয়ার ব্যথারত অবস্থায় হাত রাখে, আর সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে মেয়েটার পুরো শরীর। কিন্তু এদিকে হাফিজের কোনো স্পার্শ প্রতিক্রিয়াই নেই। সে ব্যস্ত আলিয়াকে নিয়ে। বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেছিস নাকি? একটু দেখে শুনে দৌড়াবি না? কোথায় লেগেছে দেখা আমাকে। ভরকে যায় আলিয়া হাফিজের রাগান্বিত কথায়। আলিয়া একবার আশেপাশেই তাকালো। আফিয়া তার রুমে তার হাজবেন্ড সোহানের কলে এসেছে। হাফসা বেগম রান্নাঘরে, আর সামিয়া সে দূরে দাঁড়িয়ে আলিয়া আর হাফসা কি দেখে চলেছে মিটি মিটি চোখে। কি হলো, এখনো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? দেখা কোথায় লেগেছে। দাঁতে দাঁত পিষে বলেই হাফিজ এদিকে আলিয়া লজ্জায় পড়ে যায়। একে তো তার পেটের ওপরে হাত দিয়ে রেখেছে, আবার জিজ্ঞাসা করছে কোথায় লেগেছে। আলিয়া চুপচাপ সরে আসতে নিলেই হাফিজ তার হাত টেনে ধরে।
পাশের রুমে নিয়ে যাই বিছানায় বসে তার সামনে দাঁড়ায়। ব্যাপারটা অনেকটা দ্রুত ঘটে যাওয়ায় আলিয়া বিমূঢ় হয়ে রয়। বন্ধুরা, এটাই ছিল আজকের গল্পের অংশ। সামনে কি হতে চলেছে? ভালোবাসার এই পথ কি আরো জটিল হবে, নাকি আরো কাছাকাছি আসবে দুটি মন? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী পর্বে।